বিয়ের সিদ্ধান্তটা আসলে কার সাইড থেকে প্রথমে এসেছে? আমি কর্নারে চুপ করে বসে আছি, মানে আমার কাছে মনে হচ্ছে আমি সবচাইতে দাগি আসামি হিসাবে। সে কিছুই করে না, নাটক করে, সে এখন বিয়ে করবে। দাঁড়ায় বললাম যে আব্বা, আমার বিয়েতে আপনার কোনো টাকা দিতে হবে না, আমার বিয়ে আমি বিয়েটা করান আব্বা। এই হচ্ছে বরিশাল বাড়ি, ঢাকায় কিচ্ছু নাই, ফ্যামিলি চিনি না। বিয়ের পরেই কি ক্যারিয়ারটা অনেকখানি সংসার কেন্দ্রিক হয়ে গেল? সাব্বিরের খুব যে একদম আগ্রহ ছিল চুমকি রেগুলার কাজ করুক, এখন পর্যন্ত সে আমাকে কখনো হেল্প করে না। যেটা চাই সেটা হচ্ছে একটু ভালো ব্যবহার। আমি তো শখ করে মিডিয়াতে এসেছি যে স্টার হওয়ার জন্যই। মিথ্যেকে সত্যের মতো করে আসলে বলার নাম কি আসলে অভিনয় কিনা, পুরো কথাটা না শেষ করে শুনে আবার বলতে শুরু করি। তো এই যে শিক্ষাটা হলো যে ওখান থেকে যে আগে শোনো, কথা শোনা যে কত বড় আর্ট। কারণ সাব্বির আমাকে কখনোই বাসার ব্যাপার কখনো হেল্প করেনি, এখন পর্যন্ত না। সংসার সুখের হয় রমণীর গুণে। পরের লাইনটা আসলে ওভাবে প্র্যাকটিস করে না, সেটা হচ্ছে গুণবান স্বামী যদি মিলে তার শোনে। স্বামী যদি বউয়ের কথা শুনে। শোনেন না ভাই, আপনার বউ যদি পারফেক্ট হয় আপনার শুনতে সমস্যা কোথায়? তুমি আমার কথা শোনো না বোন। বোন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দার্জিকি ব্রিয়া শোতে। আজকে যাদেরকে নিয়ে আমার সময়টা কাটবে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের স্ক্রিনে চোখ রাখা মানুষজন তাদেরকে চেনেন এবং তারা আমাদের অত্যন্ত পছন্দের, অত্যন্ত শ্রদ্ধার দুজন, সাব্বির এবং চুমকি জুটি। দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি দুজনেরই বিশাল ফ্যান। আমরা চুমকি দিয়ে শুরু করতে চাই। বিয়ের পরেই কি ক্যারিয়ারটা অনেকখানি সংসার কেন্দ্রিক হয়ে গেল? হ্যাঁ, অনেকটাই। বিয়ের পর তারপরেও অনেক কাজ করেছে। যখন বাচ্চা চলে আসলো তারপর আমার পৃথিবী একদিকে, আমার বাচ্চা একদিকে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ইট ওয়াজ এ গ্রেট স্যাক্রিফাইস, রাইট? আপনারা যখন সংসার করছেন আপনি কিন্তু তখন জনপ্রিয়তার তুঙ্গে বলা চলে। কাজ করছিলাম, অনেক কাজ করছিলাম তখন। হ্যাঁ, এবং আমার বেশি অফার আসতো বিজ্ঞাপনের। রাইট রাইট, প্রচুর বিজ্ঞাপনের অফার সো আসতো। এই বিষয়ে সাব্বিরের মানে অপিনিয়ন কি ছিল? লাইক আপনি একদম ঘর কেন্দ্রিক হয়ে যাচ্ছেন নাকি উনিও চাচ্ছিল যে আপনি ঘর কেন্দ্রিক হয়ে যান? সেটাও না, সাব্বিরের খুব যে একদম আগ্রহ ছিল চুমকি রেগুলার কাজ করুক সেটাও না, আবার কখনো বাধাও দেয়নি, ওরকম কিছু না। রিগ্রেট হয় না এতদিন পরে এসে ওই এই সময়টার জন্য? না, হয় না। হয় হয়, বলো, মন খুলে বলো। মাঝে মাঝে হয়, সব সময় না, মাঝে মাঝে হয়। যখন বাচ্চাগুলোর দিকে তাকাই তখন আবার মনে হয় যে না থাক, একটু তো মন খারাপ হবে। আমি তো শখ করে এসেছি এবং ফ্যামিলির মানে চাওয়ার বাইরে যে আমি মিডিয়াতে এসেছি যে স্টার হওয়ার জন্যই, কিংবা অনেক কাজ করব ভালো ভালো। যাই হোক, তো হয়নি। একদম ভালো কাজ করছো, অনেক ভালো ভালো কাজ করছো, ভালো ভালো ডিরেক্টর। এখন আর আমার আক্ষেপটা নেই। এখন আমার মনে হয় যে আমার বাচ্চা দুটো যদি মানুষ হয়, এখানে আমার সার্থকতা, এখানে আমার ভালো লাগে। পারফেক্ট। যেহেতু আপনার কাছে গিয়েছি, একটু শুনি যে পরিবারের কথা শুনি, ছোটবেলায় কেমন পরিবারে বড় হয়েছেন একটু শুনি, এবং মিডিয়াতে আসার ঘটনাটা একটু জানতে চাই। আমি একেবারেই মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে। গ্রামেই বড় হয়েছে আমি, আশুলিয়া গ্রাম। ওকে। ওটা একদম গ্রামই ছিল, প্রপার গ্রাম, সুন্দর। মানে আমার কল্পনায় যদি আমাকে বলেন যে আপনার পছন্দের জায়গা কোনটা, আমাদের বাড়ি। মানে ইলেকট্রিসিটি ছিল না এরকম? ইলেকট্রিসিটি থাকলে আসলে প্রপার বলা যাবে না, কারণ ওই ফিলটা পাওয়া যায় না। তখন ছিল না, পরে এসেছে। আমি একটু বড় হতে হতে এসে গেছে। বাট আমি ছোটবেলার কথা বলবো যে একেবারেই গ্রাম। আমাদের বিশাল পুকুর, পুরা এরিয়া জুড়ে আমাদেরই জমি, আমরা মানে ওখানে আর কেউ, মানে ওই যে একটা ভালো লাগা, এটা আমি আসলে আর কোথাও পাইনি। রাইট। সো ওখান থেকে তো নিশ্চয়ই এইরকম একটা ক্যারিয়ার আসার কথা না, এরকম একটা গ্রামে। না না, আমি তাহলে একটু বলছি। আমরা কিন্তু ঢাকারই, অরিজিনাল ছিল কর্মীটলা, মানে ক্যান্টনমেন্ট এখন যেটা, ওখান থেকে আমাদের ওই যে একর করে যেটা করে করে তারপর আমরা ওখানে যে একটা জমিদার বাড়ি কেনা হয়েছিল হিন্দু, তো আমার জন্ম ওখানে, মানে আমি ওখানেই বড় হয়েছি। আমার ভাই বোনরা এদিকে ছিল, তো আমাদের যে আত্মীয় স্বজন সব কিন্তু ঢাকায়, মামারা খালারা সব ঢাকায়।
তো ওই হিসেবে ঢাকায় তো আসা যাওয়া রেগুলার ছিল। আর আমি ফ্যামিলির ছোট বোনদের বিয়ে হয়ে গেছে, বোনরা ঢাকায়, তারপর আসা যাওয়া ঢাকার মধ্যে মনে হয়নি যে ঢাকা আমাদের জন্য নতুন কিছু। ওকে, রেগুলার আসা যাওয়া ঢাকার মধ্যে। আমি যখন ম্যাট্রিক দেওয়ার পরে যখন আমি ইন্টারে ভর্তি হলাম লালমাটিয়া কলেজে, তখন ফ্রেন্ডরা এই তোর ক্যামেরা ফেস সুন্দর, মডেলিং কর, ওখান থেকে আগ্রহটা মানে আমার শুরু হয়েছে। বিউটিফুল। সো আমরা এখান থেকে আর সামনের দিকে যাব। সাব্বির ভাইয়ের ব্যাপারটা কেমন ছিল? আমি যতদূর জানি আপনার ভাষাগত দিক থেকে আপনার বাড়ি বরিশাল, বরগুনা মানে বৃহত্তর বরিশাল, রাইট? তো মানে আপনার ছোটবেলাটা, পরিবার এবং একই সাথে মিডিয়াতে আসা। ও চুমকি বলছে যে একদম গ্রামে, আমরা হচ্ছি একদম না, মফস্বল তোমরা। আমরা গ্রামের ভিতরে, মানে গ্রাম মানে বরগুনা হচ্ছে একদম দক্ষিণ অঞ্চলের সর্বশেষ। জি, আমাদের ওই বরগুনায়, তারপরে তো বঙ্গোপসাগর, ওইদিকে কুয়াকাটা, এইসব দিকে আমাদের লঞ্চে যাতায়াত ছিল এবং 1.5 দিনের মতো লাগতো শুধু ঢাকা থেকে বরগুনা যেতে। ওকে, বরগুনায় সকালবেলা আমরা লঞ্চে উঠতাম, পরের দিন সকাল অথবা দুপুর 12টা-1টার দিকে এসে লঞ্চ পৌঁছে যেত। আচ্ছা, মানে ঢাকায়। আচ্ছা, মানে সেই রকমের একটি জায়গাতে আমি বড় হয়েছে এবং আমাদের ছোট্ট একটা শহর বরগুনা, ওই শহরের মধ্যেই আমরা বড় হওয়া, ওইখানে আমার পড়াশোনা এবং ওইখানেই আমাদের জন্ম। আমার জন্ম বরগুনাতেই। আর আমরা 6 ভাই বোন, আমাদের 3 ভাই বোনের জন্ম হচ্ছে বরগুনাতে। আর আমাদের যে বড় বোন, বড় ভাই, মেজো ভাই, এই 3 জনের জন্ম হচ্ছে বরিশালে। ওকে, মানে আব্বা একসময় বরিশালে থাকতেন, জি, ওই সময় ওই 3 ভাই বোন জন্মগ্রহণ করেছে। এরপরে আমরা যখন বরগুনায় মাইগ্রেট করলো আব্বা, তখন চাকরির সুবাদে, তখন আমরা আবার বরগুনাতে ওকে বড় হলাম। তো আপনার কি স্বপ্ন ছিল আপনি মিডিয়াতে ক্যারিয়ার করবেন? আমার স্বপ্ন কি, আমি ছোটবেলা থেকে, আমার পুরো ফ্যামিলি খুবই কনজারভেটিভ ফ্যামিলি। হ্যাঁ, মীর এবং বরগুনায় সবাই আমাদেরকে যথেষ্ট রেসপেক্ট করে এবং আমাদের ধর্মীয়ভাবে, কালচারালি, মানে কেউ বাধা দেয় নাই কখনো এই কাজটা করা যাবে না। কিন্তু কেউ আসলে যে খুব যে একেবারে নাটক করবো, খুশি মনে যে তুমি নাটক করতে যাও, সেটাও চাইতো না। ওকে, এবং আমি ছোটবেলা থেকে আমার ভিতরে এই জিনিসটা খুব টানতো। হ্যাঁ, একটি নাটক দেখতে যাওয়া, তো একটু কবিতা শোনা, একটু গানের কোনো অনুষ্ঠানে যাওয়া, এটা ছোটবেলা থেকে ইচ্ছা, আমার খুব ভালো লাগতো। তো এটা কিন্তু আব্বা কখনোই, আমি খেলাঘরের সঙ্গে সংযুক্ত হলাম ছোটবেলায়। তো ওই এছাড়া বিভিন্ন মানে কালচারাল অনুষ্ঠান, কলেজের, স্কুলের, হ্যাঁ, মানে হামনার থেকে শুরু করে সবকিছুতে পার্টিসিপেট করতাম। ওকে, হ্যাঁ, এবং আমার বাসায় আম্মার অনেক মানে যেসব পুরস্কার দিত আর কি, মফস্বল জেলা শহরগুলোতে পুরস্কার দিত, জগ, গ্লাস, তারপর হচ্ছে প্লেট, পেয়ালা, তাও এটা সেটা, আমরা খুশি হয়ে যেত। হ্যাঁ, খুবই খুশি হতো এবং আমি প্রচুর এরকমের পুরস্কার পেয়েছি। তো সো আমার যেটা হচ্ছে যে আমার খুব টানতো, কিন্তু আব্বা এটা চাইতেন না। এবং আমি আসলে জীবনের প্রথম যে মঞ্চ নাটকের যে অভিনয় করা, সেটা রিহার্সাল সবই করছি। হ্যাঁ, কিন্তু যেদিন আমি ওই মঞ্চস্থ হবে নাটকটা, বাসন নাটকের নাম, সেলিম আল দীনের, তো সেই নাটকে আমি যেই রওনা দিয়েছি নাটকটা করার জন্য, বিকেলের দিকে, আসর বাদ, মানে সন্ধ্যার পরে হবে যেহেতু, তো আব্বা বলতে কই যাও, আমি বললাম যে এটা একটু, সে তো বুঝতে পারছে যে ঘরে ঢোকো, বাসা যাও, পড়তে বসো। তা আমি আর সাহসী পাইলাম না নাটক করতে যাওয়া। আল্লাহ, তারপরে সেই নাটক কে করলো? শোনো, তো সেই নাটক, স্টেজ নাটক, তো আমি পড়ার টেবিলে বসে আছি আর মন পড়ে আছে মঞ্চের সেই থিয়েটারের নাটকে, আর কাঁদতেছি বসে বসে। পড়া তো আর পড়ার নাই, তা আমি যেতে পারিনি। পরের দিন ওই মঞ্চ নাটকের পরের দিন সবাইকে আবার ডাকে, আমরা সবাই আবার গেছি, আমি গেছি, তা আমাকে দেখে সবাই হাততালি দিচ্ছে, আমাদের নাটকের অভিনেতা আসছে, যে রিহার্সাল সবই করছে, কিন্তু শোয়ের দিন সে নাই। সুবিধা হলো আমি না থাকাতে অসুবিধা হয় না, সেটা হচ্ছে আমার ডায়লগই ছিল 2টা, গ্রামবাসী চরিত্র। আচ্ছা, তো চরিত্র হচ্ছে গ্রামবাসী। তো কিন্তু আমি ওই গ্রামবাসী হইলো, আমার মনের ভিতরে যে কষ্ট, 2টা ডায়লগ হোক তাতে সমস্যা কি, গ্রামবাসী তো। এটা কি বরিশালী? বরগুনায়। ও, বরগুনাতেই।
তো সেটা আমি জীবনে সেটা অভিনয় করতে তার মানে পারলাম। আপনার একটা লিগেসি ছিল, মোটামুটি আপনি মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। হ্যাঁ, মঞ্চ তো নাটক। ধারাবাহিকভাবে হয়তো আপনি ঢাকাতে আসেন এবং মঞ্চ নাটকে যুক্ত ছিলাম, এবং এরপরে খেলাঘর করতো। এরপরে আরো মঞ্চ নাটক করেছি, এরপরে পালায়া গিয়ে নাটক করছি। এবং সেই নাটক করার পরে সেটা হচ্ছে শিল্পকলা একাডেমির আয়োজনে একটা নাটকের প্রতিযোগিতামূলক হতো, মানে বিভিন্ন উপজেলা থেকে আসতো, এবং সেখানে আমি বেস্ট অ্যাক্টর হিসেবে পুরস্কার পেয়েছিলাম। ওকে। তো ওই পুরস্কারটা দিয়েছিল ওইখানকার তখনকার এডিসি। আচ্ছা। ডিসি ছিলেন না, এডিসি। আব্বা যেহেতু সরকারি চাকরি করতেন, তো পরের দিন ওইটা পালায় গিয়ে ওই নাটকটা করা, কিন্তু ওই নাটক আর বাধা মানি না, কারণ তখন আমি বড় হয়ে গেছি, মানে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি এই টাইপের, কিংবা 9-10-এ পড়ি এরকমের হবে। তো তারপরে আব্বাকে ডেকে ওই ভদ্রলোক বলছে যে আপনার ছেলেটাকে আপনি আটকায়েন না। আচ্ছা। তখন আব্বা পরের দিন এসে, এই তুই কালকে কি নাটক করছস? আমি যে একটা নাটক করছি এরকমের, এখানে নোংর নাটকের নাম। আচ্ছা। তো এখানে একটা আমিন সাহেব একটা চরিত্র ছিল, নোয়াখালীর ক্যারেক্টার। তো সেই নাটকে আমি অভিনয় করছি। বলে যে তুই কি নাটক অভিনয় করছস, যে এডিসি পর্যন্ত ডাইকে আমাকে বললো যে বলতেছে যে এই ছেলেটার আটকায়েন না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। একটা বিষয় একটু অবতারণা করে আমি একটু চুমকির কাছে যেতে চাই, সেটা হচ্ছে যে আপনি কি প্রথম থেকেই মোটামুটি এই যে এখন যে ধরনের একটা ব্র্যান্ড মার্ক দাঁড়িয়ে গেছে ক্যারিয়ারের ক্ষেত্রে, একটু ফানি ক্যারেক্টার অভিনয় করা, এগুলো কি প্রথম থেকেই ছিল নাকি একটা পর্যায়ে এসছে? আমরা শুনবো আপনার কাছে, তার আগে একটু চুমকির কাছে যাই। আপনার স্পার্কিং টাইমটা কখন, যে আপনি মিডিয়াতে আসলেন কিছু একটা করবেন? সাব্বিরের সাথে আমার পুরো উল্টো, কারণ সাব্বির ছোটবেলা থেকে খেলাঘর নাটকের সাথে জড়িত ছিল। আমি কখনোই না, স্কুলে যে ওই যে ডিবেট হতো, কালচারাল প্রোগ্রাম হতো, টিচাররা কত বলতো এই নাম দে, একটা কবিতা আবৃত্তি কর, তুই কিছু একটা কর, কিসের কি, আমি পালায়ে যেতাম। তো আমার কখনোই আগ্রহ ছিল না। আমি একেবারেই বললাম, যেটা হচ্ছে মানে ম্যাট্রিক দেওয়ার পর যখন আমি কলেজে পড়ছি, ওই ছবি তুলতাম না ফ্রেন্ডরা মিলে, তখন বলতে এই তোর ক্যামেরা ফেস সুন্দর, আমার এক ফ্রেন্ড নিয়ে গেল, আমার চাচা ছবি তোলে, বিজ্ঞাপন তোকে ঢুকাই দিবে। তারপরে গেলাম, যাওয়ার পর ছবি টবি তুললাম, দেওয়া হলো, ওই কাজ আর হয়নি। তারপর আমার আপন মামার বাসায় নিচে পল্টনে, ওই আমার ভাইয়ের ক্লোজ ফ্রেন্ড শওকত ভাই আবার বিজ্ঞাপন বানাতো। আমি মামার বাসায় বেড়াতে গেলাম, দেখে বলে এটা কে? আমার মামাতো ভাই বললো যে এটা আমার কাজিন। বলে কে বিজ্ঞাপন করবে? আমি তো পারবো না। বলে না, একটা স্ক্রিন টেস্ট দেখ। আমি তখন বলি কি স্ক্রিন টেস্ট? তারপর যাই হোক, দেওয়ার পর ওনার ওখানে ফার্স্ট একটা ক্রিমের একটা বিজ্ঞাপন করলাম। ওকে। তারপর বিটিভিতে গেলাম, বিটিভিতে আমার বোনের সাথে, বোনের বিটিভি তো একমাত্র মাধ্যম, বিটিভি মাধ্যম ছিল। বিটিভিতে গেলাম, ওই আমার ভাগ্নি ছোট ছিল, ওই যে বাচ্চাদের গানের প্রোগ্রাম, ওখানে যাওয়ার পর আমাকে একজন অফার করলো যে তুমি কি উপস্থাপনা করবা? আমি বললাম আমি, মানে এটা হচ্ছে যে মানুষের না মানে অফার দেওয়ার ক্ষেত্রে আছে একটু করে দেখি, এইভাবে আগ্রহ। তারপরে যখন লাক্স ফটো সুন্দরীতে ছবি দেওয়া হলো, 4টা থেকে আমার দেখি অফার এসছে যে আপনি প্রাথমিকভাবে সিলেক্ট, আপনাকে আমরা ছবি তুলতে চাই। এখন আমি তো কনফিউজড, 4টাতে দেওয়া যাবে না, যখন একটাই দিতে হবে। তখন আমি চঞ্চল মাহমুদের ওখানে ছবি তুলছিলাম, ওনাকে যে বললাম যে ভাইয়া আমি কি করব, এরকম তো এসছে। উনি বললো যে আনন্দ ধারাটাই ভালো, বিকজ এটা লাক্স আছে, তুমি যদি এখানে 10-এর মধ্যেও থাকো গুড। তারপর যাই হোক, দেওয়ার পর ওটা 10 না সেকেন্ড হলাম। সাব্বির চুমকি, এই দুটো নাম এক হয়ে গেছে ইনফ্যাক্ট, এবং সেটাই হয়ে যায়, তাই না? এত বছর সংসার করার পরে এবং বিউটিফুলি আলহামদুলিল্লাহ 22 বছর হতে চলেছে। 22 বছর। শুরুটা কিভাবে হয়েছিল সাব্বির ভাই, আপনি একটু বলেন। আমার কিন্তু মানে খুবই জার্নিটা কিন্তু খুবই রকমের নানাবিধ চড়াই উতরাই, বিভিন্ন ঘটনা, ক্লাইমেক্স কঠিন। এখনো মনে হচ্ছে আমার কাছে যে আমি এর ভিতরেই চলছি, মানে খুব যে একবারে আসলাম দেখলাম জয় করলাম এই টাইপের না। কিন্তু কারণ আমি বরগুনা থেকে আসছি ঢাকায়, ওই থিয়েটারের ওই টুক নিয়ে, তারপরে ওখান থেকে আবার ঢাকায় এসে কণ্ঠশীলন করলাম। সবাই বলতো এই বরিশালের এই টোন, এই টোনে কিন্তু তুমি সব নাটকে সব চরিত্র অভিনয় করতে পারবা না। তখন আমি ভাবলাম তাহলে কি করা যায়, তারপর আমি কণ্ঠশীলনে ভর্তি হলাম। ওইখানে আবার আর এক ধরনের অভিজ্ঞতা অর্জন করছি। হ্যাঁ, খুব ভালো ভালো মানুষের সঙ্গে মিশি, এবং দেখলাম যে হ্যাঁ, কথা বলার কিন্তু এটা একটা আর্ট, এবং কথা বলা এবং কথা শোনা
এবং মানুষকে কথা বলে বসিয়ে রাখা, কথা শোনা আর্ট, বিলিভ মি, এটা একটা বড় আর্ট। এটা প্রথম বুঝতে কথা পারলাম। বলা তো মোটামুটি সবাই আমরা পারি, কিন্তু এই আপনি বললেন না শোনা, কথা শোনা যে কত বড় আর্ট। কারণ আমরা করি কি, শোনার আগে বলতে পছন্দ করি অনেক, মানে ওই পুরো কথাটা না শেষ করে শুনে আবার বলতে শুরু করি। তো এই যে শিক্ষাটা হলো যে ওখান থেকে, যে আগে শোনো, বোঝো, তারপরে বলো, তো শিক্ষার তো আসলে শেষ নেই। তারপর ওখান থেকে বিটিভিতে এনলিস্টেড হইল, মানে তখন মাত্র আমার কত বয়স, মানে খুবই কম বয়স, 20 হবে, 20-21 বছর। তো ওই সময় আমি বিটিভিতে এনলিস্টেডের পরীক্ষা দিলাম, এবং ওখান আমার কাছে মনে হচ্ছে যে আমার অভিনয়ের শুরুটা ওইখান থেকে শুরু হইলো। কারণ হচ্ছে এটা একটু বলি, মানে ওর সাথে পরিচয়ের আগে এই গল্পটা বলা উচিত, এটা কখনো বলা হয় নাই। বিটিভিতে যেদিন ইয়া হবে, ফার্স্ট যেদিন আমাদের ইন্টারভিউ হবে, তো একটু স্ক্রিপ্ট পড়তে দেয়, আর হচ্ছে যে প্রশ্ন করবে, সব বিজ্ঞ বিচারক মন্ডলী বসা আছে, হ্যাঁ, এবং সব নাম করা মানুষ বাংলাদেশের, আব্দুল্লাহ আল মামুন, তো মমতাজউদ্দিন আহমেদ, সৈয়দ সিদ্দিক হোসেন, এরকমের আরো মুস্তাফিজুর রহমান, এরকমের মানে অসম্ভব বড় বড় গুণী মানুষ বসা। এদের সামনে বসার পরে আমি পুরোটাই নার্ভাস। তারা বলল যে তো কি করা হয়, প্রশ্ন করছে যে নাটক, যে থিয়েটার করো। আমি বললাম, আমি তো নার্ভাস, আমি বলছি জি করি। থিয়েটারের নাম কি? আমি বললাম ইব্রাহিমপুর নাট্যগোষ্ঠী। তারপর বলতেছে যে, এবং তারপর বলতেছে ইব্রাহিমপুর নাট্যগোষ্ঠী তোমাদের সভাপতির নাম কি? আমি বললাম সালাম। বলতেছে পুরো নাম কি? আমি নতুন আসছি ঢাকায়, সে বলতে পারবো না ওনার আগে পরে কি আছে। তা বলতেছে যে কি করো ওখানে, কোন নাটক অভিনয় করো? আমি বললাম যে আমি এখনো নাটকের চান্স পাচ্ছি না, আমাকে দিয়ে পুরি টুরি আনায় আর পিছনে বসায় রাখে। তা বলতেছে যে হ্যাঁ, এটা বলার পর সবাই হাসলো, বললো যে হ্যাঁ হ্যাঁ, নাটক করতে হতে আমাকে পুরি আনতে হবে, তবে কাজ করতে হবে, ঝাড়ু দিতে হবে, চা বানাইতে হবে, সবই। ইব্রাহিমপুর নাট্যগোষ্ঠী কি ছিল নাকি? কিছুই ছিল না। এক্স্যাক্টলি, তখন আমি ছিলাম ইব্রাহিমপুরে, আমি থাকতাম ইব্রাহিমপুরে। এটা তো একটু পরিষ্কার করতে হবে, রাইট? এবং আমি সালাম বললাম এই কারণে, কারণ হচ্ছে যে কিছু কিছু নাম বাংলাদেশের কমন, করিম, রহিম, সালাম, সবুজ, তো যেহেতু আসসালামু আলাইকুম দিয়ে ঢুকছি, তো হঠাৎ করে গ্রুপ থিয়েটারের প্রধানের নাম কি? বললাম সালাম। জি। তো এই যে আমি মিথ্যে কথা বললাম এবং আমি বেরিয়ে আসলাম এবং ওনারা পড়লো, তখন আমার মাঝে মাঝে আমার মনে হলো যে আমি কি আসলে আমি না, আমার কাছে এখনো প্রশ্ন, এবং প্রশ্নটা এরকমের যে মিথ্যেকে সত্যের মতো করে আসলে বলার নাম কি আসলে অভিনয় কিনা? ওকে, ফাইন, ইটস আ বিগ কোশ্চেন। মানে একটা পুরো মিথ্যে কিংবা পুরো একটা সত্য, সেটাকে আমি প্রেজেন্ট করছি আমার মতো করে, এটার মাঝখানে কোন জিনিসটা যে শুনছে অথবা দেখছে সে বিশ্বাস করছে, তাহলে অভিনয় কি? সেটাই অভিনয়। আমার কাছে ওইখান থেকেই শুরু হয়েছে, মনে হয়েছে যে এইটাই বোধহয় আমার জীবনের সবচেয়ে বিজ্ঞ মানুষগুলোর সামনে বসে আমি একটা কথা বলে আসছি, সেটা মিথ্যে কথা বলাই হোক আর যেভাবে বলা হোক, এটা আমি তো বলে আসছি। এবং আপনার কাছে যেটা বললাম এটা হচ্ছে সত্য এখন যেটা বলছি, কিন্তু ওই সময় ওইটা ছিল মিথ্যা। এই দুইয়ের মাঝখানে তাহলে অভিনয়টা কি, যেটা নয়। সো আপনি সিলেক্ট হলেন ওখানে? হ্যাঁ, আমি এনলিস্টেড হলাম, এবং 96-এ আমি ফার্স্ট এনলিস্টেড হলাম। এবং যেদিন এনলিস্টেড হওয়ার যে কাগজটা আসে, ওই দিনের পরের দিন হচ্ছে আমার ব্রিটিশ হাই কমিশনে আমার আব্বা ইয়া ছিল যে আমি বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারি যাতে, তো পরের দিনই হচ্ছে আমার ইন্টারভিউ। তো আমি এই বিটিভির যখন এনলিস্টেড ইয়াটা পেলাম বিকেলবেলা, তখন আমি রাত্রেবেলা মোনাজাত করলাম আল্লাহর কাছে, আল্লাহ আমার জন্য কালকে ব্রিটিশ ভিসাটা না হয়, যদি আমার এই ব্রিটিশ ভিসা হয়ে যায় তাহলে তো কোনোভাবে, তাহলে আমার এই অভিনয়ের জীবন আর হবে না। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম এবং গেলাম, ইন্টারভিউ হইলো হাই কমিশনে। তারপর তারা আমাকে অ্যাপিল করতে বলছে। ওকে, বলছে যে একটা ঝামেলা আছে, এটাতে তুমি নেক্সট আর কিছুদিন পরে আবার করো এবং অ্যাপিল করো, তাহলে আমরা তোমার জন্য ভাববো। ওকে, তখন বলতেছে, তাই আমি বাসায় আসলাম। বাসায় এসে আমি আরেকটা নাটক করলাম। আচ্ছা, আমি আব্বারে বললাম যে হ্যাঁ আমাকে অ্যাপিল করতে হবে, কি কারণে?
ব্রিটিশরা 200 বছর আমাদের শাসন করছে, ওদের দেশে আমাদের যাইতে হবে কেন? আবার কিসের অ্যাপিল? আমি এসব অ্যাপিলের ভিতরে নাই, এই অ্যাপিল কেন করব আমরা? হ্যাঁ, এবং আমার ভালো লাগতেছে না এই ব্রিটিশ, এই সব যাব না। আসল তো আমার ভিতরের ইচ্ছা হচ্ছে আমি ইংলিশে হচ্ছে, আমি বোধহয় নাটকে রেগুলার কাজ করব। কিন্তু কষ্টটা পরে বুঝতে পারলাম যে এনলিস্টেড হওয়া মানে যে তুমি প্রত্যেকটা নাটকে অভিনয় করবা তা না। মানে আমার এনলিস্টেড হওয়ার পরে 96, 97, 98, 99-এ গিয়ে আমি প্রথম বিটিভির নাটকে আমি কাজ করার সুযোগ পাই। এবং ক্যারেক্টার নিশ্চয়ই অনেক বড় ছিল না? না না, এই 99-এ যে কাজ করার সুযোগ পাই তার আগে স্বাস্থ্য তথ্য নামে, স্বাস্থ্য কণিকা নামে একটা প্রোগ্রাম হতো। এবং এই যে 4 বছর যে আমি যে যাওয়া আসা করছি, ওই স্বাস্থ্য কণিকায় ছোট ছোট চরিত্র ছিল যেগুলোতে অভিনয় করলে পরে আমি পাস পেতাম বিটিভির। ওকে, 7 দিনের পাস, 15 দিনের পাস। ওই পাসটা পাওয়ার জন্য আমি ওই স্বাস্থ্য তথ্য নামে যে অনুষ্ঠানটা হইতো, ওই অনুষ্ঠানে আমি বিভিন্ন ছোটখাটো চরিত্র অভিনয় করতাম শুধু পাস পাওয়ার জন্য। আর আমার টার্গেট হচ্ছে প্রতিদিন বিটিভির বিভিন্ন প্রডিউসারের দোরগোড়ায় ঘোরাঘুরি, ওখানে বসে আড্ডা দেওয়া, বসে থাকা। সকালে যাই অফিসের মতো আর কি, সবাই যায় না 9টার সময় অফিসে, তা আমি এরকম সকালবেলা 9টার সময় দিয়ে আমি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত বিটিভিতে থাকতাম। দুপুরবেলা ভাত টাত খাইতাম না, কিচ্ছু করতাম না, এবং এমন ভাব করতাম ভাত টাত খাইছি আর কি। আসলে বিকেলবেলা একবারে গিয়ে রাত্রেবেলা বাসায় ভাত খাইতাম আর কি। এই যে প্রাণান্ত যে চেষ্টা, এইটার রেজাল্ট গিয়ে পরবর্তীতে একটা নাটকে চান্স পেলাম। আবু তাহের ছিলেন বিটিভির প্রডিউসার, না সরি, নূর মোহাম্মদ খান চান্নু, উনি বিটিভির প্রডিউসার ছিলেন। ওনার একটি নাটক পুত্র, সেই নাটকে আমি সুযোগ পেলাম। আচ্ছা, এই যে সময়টার কথা বলছি, এই সময়ে ওই যে আমার তো অনেক কিছু করতে হবে, এই স্ট্রাগল। তখন মাত্র বাংলাদেশে এই যে মিউজিক ভিডিও শুরু হয়েছে 96, 7, 8 এসব দিকে, বিভিন্ন গানের মডেল সিডি। হ্যাঁ, এই ওই যে এটেন বাংলায় দেখা যেমন বিভিন্ন শিল্পী, রবি চৌধুরীর গান, তো এসডি রুবেলের গান, কিংবা সিনেমার গান, বিভিন্ন গান, এই গানের লিপসিং হতো না, লিপসিং, জি, ওই লিপসিং প্রোগ্রামে আমি বিভিন্ন জায়গাতে মডেল হিসেবে কাজ করতাম। আচ্ছা, সেটা আসলে দেখাইতো না তা জানতাম না, কিন্তু আমি তো শুটিং করতেছি। এবং আমি ওখান থেকে প্রথম আমি যে রেমুনারেশন পাই সেটা হলো 100 টাকা। অনেক, হ্যাঁ, বিশাল টাকা। মানে 100 টাকা পাইছি একবার, এবার তখন আমার মনে হচ্ছে বিশাল টাকা আমি পাইছি। এই মিউজিক ভিডিও করতে করতে গিয়ে একটা মিউজিক ভিডিও, বাবুল ভাই নামে আমাদের পরিচিত এক ভাই আছেন, তো আর মান্নান মামা, ওনাদের সাথে পরিচয় হলো। ওনারা আমাকে বিভিন্ন মিউজিক ভিডিওতে রেকমেন্ড দিত। তো একবার এই মিউজিক ভিডিও রিহার্সাল করার জন্য তার অফিসে গেছি। অফিসে থেকে একটা এরকম মেয়ে বসা, এরকম মেয়ে বসে, উনি তো বসা, এইরকম একটা মেয়ে বসা। তো দেখলাম যে মেয়েটা আমার দিকে তাকায়, আমিও মেয়েটার সামনে বসে এই গান ছাড়তেছি, যে গানটা লিপসিং হবে ওইটা। তারপরে অল্প বয়সে যা হয় এগুলো করতেছি। হঠাৎ করে সেই মেয়েটা বলতেছে, এই ছেলে তুমি এত ইয়া করো কেন, জোরে জোরে কথা বলো কেন, এত ইয়া করতেছো কেন এখানে এসে? আমি বললাম যে আমার মতো একটা ছেলেকে এরকম একটা মেয়েটা ধমক দিয়ে এরকম একটা কথা বলতেছে, কি? আমি বলছি তোমার সমস্যা কি? এই এক কথা দুই কথা, তার সাথে আমার প্রথম শুরু কিন্তু ঝগড়া দিয়ে, এই টুকটাক ঝগড়া দিয়ে। আচ্ছা, কিন্তু তারপরে আমি তার একটা হঠাৎ করে লিপ জেলের একটা অ্যাড টিভিতে, তখন বোধহয় চুমকি, হ্যাঁ, এবং তখন চুমকি কিন্তু অলরেডি আনন্দরা ফটোজেনিক ফটো হয়ে গেছে বোধহয়, না হয়ে গেছে 99, যেহেতু এটা 99-এর কথা তো বলছি। হ্যাঁ, তো তারপরে দেখলাম যে অদ্ভুত সুন্দর, হাসিটা তো খুব সুন্দর। এই মেয়েটাই তো সেই মেয়েটা, যে মেয়েটা আমাকে ওই দিনকা ইয়া করছিল, মানে একটু ধমক দিচ্ছিল। আমি মেয়েটার হাসিটা তো সুন্দর, কিন্তু এত চমৎকার করে ধমকও দেয়। এইখান থেকে কিন্তু একটু ভালো লাগা তৈরি হচ্ছে, স্পার্ক। তারপরে আমি ওর নাম্বার জোগাড় করলাম এবং ওর সাথে যোগাযোগ করা শুরু করলাম, এবং ওকে আমি কনভিন্স করলাম যে তুমি আমার সাথে একটা গানের মডেল হও। ওকে, এবং সে হবেই না মডেল, এবং সে মডেল হবেই না। মানুষকে আমি একটু বলি, পরিবেশ যে মানুষকে ভালো লাগায়, মানে প্রথম দেখা আমার ভালো লাগেনি, তারপরে যখন ও আমাকে ফোনের উপর প্রচুর মেহনত করেছে, হ্যাঁ, তারপরে আমি কনভিন্স হলাম, হয়ে আমি গেলাম সিলেটে।
সিলেটে যে দেখি উনি আমার পেছন পেছন, আমি যেখানেই যাই সেখানে। রাতে খাবে দেখি সবার খাওয়া শেষ, আমি মেকআপ টেকআপ তুলে আমি খেতে যাবো, দেখি ও বসে আছে। আমি তুমি বসে আছো কেন? বলে আসো একসাথে খাই। আমার মা একসাথে খাওয়ার কি আছে। এই যে আস্তে আস্তে দেখি ও আমার প্রতি যে কেয়ার নেওয়া শুরু করলো, ওখান থেকে আমার ভালো লেগে গেল। ওকে, তারপরে এইভাবে আস্তে আস্তে আপনার জায়গা থেকে মোটামুটি আপনি আমার ভালো লাগা শুরু হলো ওখান থেকে। তারপরে আস্তে ঢাকায় এসে আমি এক সময় দেখলাম যে ওকে আসলে এই মাথা থেকে সরাইতে পারতেছে না। ফাইন, ওকে। আশেপাশে তো প্রচুর মেয়ে দেখি, এই মিউজিক ভিডিও হচ্ছে, এই নাটকে যাচ্ছে, কিন্তু এই মেয়েটার চেহারাটা সরানো যাচ্ছে না। তারপরে একদিন ও একটা জায়গায় কম্পিউটারে শিখতো, পাশে আরেকটা জায়গায় কম্পিউটার শিখতো। তো ওইখানে গিয়ে আমি একদিন ওকে গিয়ে আমি একটা ছোট্ট চিরকুট লিখে চলে আসছি আর কি। ওই চিরকুটে কি ছিল? আই ফিল ইউ টু মাচ, আর কিছু না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনার জায়গা থেকে একটা রিপ্লাই ছিল, খুব ইন্টারেস্টিং রিপ্লাই। কি ছিল আসলে? ইন্টারেস্টিং রিপ্লাই ছিল, আমি ওদের বাসায় ফোন দিয়েছি, তখন তো মোবাইল ছিল না, টিএনটি। তো ফোন দিয়ে ওর মা না কে ধরেছিল, মাই বোধ হয়, তো আমি অন্য নাম বলেছি, আমি আমার নাম বলিনি যে কে ফোন দিয়েছে। ও বাসায় এসে শুনে ও ঠিক বুঝতে পেরেছে যে আমি ফোন দিয়েছি। বলছে একটা মেয়ে ফোন দিয়েছে, কি নাম? নাম একটা উর্মি বলেছিলাম, উর্মি। অন্য নাম। আমি বললাম যে আমি এই নাম কোনো মেয়ে তো চিনি না, জানি না কি করছে। তারপর তুমি আবার আমাদের বাসায় ফোন দিয়েছো। তারপরে তুমি যে আমাদের বাসায় গেছিলে সেটা বলো। সেটা পরে আরেকটা মজার কথা বলি। যখন সাব্বিরের সাথে আমার পরিচয় হলো, আমি একটু ঘুরলাম ওর সাথে, ভালো লাগা শুরু হলো, তখন ডিসিশন নিলাম যে না, এই ছেলেটাকে বিয়ে করা যায়, কন্টিনিউ করা যায়, ওইটাই। তো এই হচ্ছে বরিশাল বাড়ি, ঢাকায় বরগুনায়, ঢাকায় কিচ্ছু নাই, ফ্যামিলি চিনি না, এর ব্যাকগ্রাউন্ড কি, আমি কার সাথে মিশতেছি, আমি যদি কোনো ফলস পজিশনে পড়ে যাই। তারপরে ওর কাছ থেকে ঠিকানা নিলাম, আমি বাপ মা দেখবো, বাপ মাকে দেখে যদি ভালো লাগে তাহলে ভাববো যে না ভালো ফ্যামিলির। তো গেছি, যাওয়ার পর দেখি ওর মা আর বাবা আসছে। আমি বলছিলাম সাব্বিরের ফ্রেন্ড। ওর মা দেখলাম একটা ফুটফুটে একটা সুন্দর শাড়ি, ওর বাবা একটা লম্বা চোর, একটা হ্যান্ডসাম একটা লোক, দুজনে এসে বসলো, গল্প করলো। তারপর দেখলাম ওর ভাই বোনরা, ওর ভাবি সবাই আসলো, কথা টথা বললো। আমি বললাম যে আমি একটা গিফট দিতে এসেছি, এটা সাব্বিরকে দেওয়ার কথা ছিল, গিফট না, এই জিনিসটা আমার কাছে ছিল, দিতে আসছি প্যাকেট ট্যাকেট করে। তো ওইটা দিয়ে আমি তারপর চলে আসছি। আমার ভালো লেগেছে, এটা কিন্তু আমি জানি না, ওর বাবা মাকে আমার ভালো লেগেছে, ওকে জানাই। এই কাহিনী কিন্তু জানলাম আমি অনেক পরে। শি ইজ ভেরি ওয়াইজ এবং ওর কাছ থেকে শিক্ষার আছে ডেফিনেটলি। মানে এটা আসলে দুটো পারিবারিক বন্ধন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। মানে একটি আমার কাছে মনে হচ্ছে যে ওর এই ঘটনাটা যখন আমি পরে শুনছি, তখন আমি বলছি যে আসলে প্রত্যেকটা ছেলে মেয়েরই আসলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে একটু খোঁজখবর নেওয়া উচিত। অবশ্যই নেওয়া উচিত, যে তার পরিবার কি, মানে আমি কার সাথে আসলে মিশতে যাচ্ছি। এটা কিন্তু এখন আমাদের না, কাউকে ছোট করা নয়, ডেফিনেটলি না, বাট খোঁজ খবর নিয়ে ড্রাইভ। বিয়ে তো একটা অনেক বড় সিদ্ধান্ত, অনেক বড় একটা সিদ্ধান্ত। এবং বিয়ের সিদ্ধান্তটা আসলে কার সাইড থেকে প্রথমে এসছে? চুমকির সাইড থেকে। আপনার প্রেমের সম্পর্কে কতদিন পরে এটা পরিণতিতে দাঁড়ালো? 4 বছর। 4 বছর। তো আপনার কাছে মনে হলো যে ফাইন, এবার এই ছেলেটাকে বিয়ে করা যায়? না, আমাকে বিয়ে দিবে। ও আচ্ছা, আমাকে বিয়ে দেওয়ার জন্য আমার তখন বিয়ের বয়স হয়ে যাচ্ছে, বিয়ের বয়স হয়েছে, আর নাটক করতেছি তখন। শমী আপা অলরেডি রিঙ্গু ভাইকে বিয়ে করেছে, ওইটা একটা নিউজ। আমি আবার নাটকে ঢুকেছি, তার মেয়ের আবার এরকম কোনো কাজ করে ফেলে কিনা, মানে এই ভয় তাদের হ্যাঁ কাজ করছিল। তো বিয়ে দেওয়ার জন্য তারা অস্থির, অলরেডি ছেলে খুঁজেও ফেলছে, বিয়ে দিবে একজন মেজর একটা পার্সনের সাথে। হ্যাঁ, তখন আমি বলে দিয়েছি যে আমি এরকম পছন্দ করি। তারপর কি হলো ফ্যামিলিতে? তারপর তো রাজি হওয়ার কথাই না, কারণ আমার তো বরিশাল, দ্বিতীয়ত নাটক করে, ঢাকায় বাড়ি টাড়ি কিছুই নেই, কিসের ভিত্তিতে বিয়ে দিবে? ওকে। কিন্তু আমি গো ধরে বসেছিলাম যে না, আমি এই ছেলেকে বিয়ে করব। আর আমি ছিলাম টেনশনে যে কিভাবে আমি এই মেয়েকে বিয়ে করব। ফাইন। কারণ হচ্ছে যে আমার তো ইনকাম সোর্স নাই, মানে সোর্স বলতে মানে ওই সময়টা থেকে আপনি শুধুই নাটক নিয়ে আছেন নাকি? শুধুই নাটক, পড়াশোনা তখন শেষ, পড়ালেখা তখন আমার মাস্টার্স পড়া শেষ হয়েছে, কিন্তু আমি কোথাও কোনো চাকরির ইন্টারভিউ দেই নাই, কোনোদিন না। দেই নাই এই কারণে, কারণ আমার ভিতরে একটা অদ্ভুত আত্মবিশ্বাস ছিল যে আমার মনে হয় যে আমি এই কাজটা আমি করতে পারবো। আমি নিজের ব্যাপারে খুবই
কনফিডেন্ট এটা নিয়ে চুমকির কোনো সেন্স ছিল না? আর চুমকি বলছে আমি চুমকি বলেছিলাম বলছিল যে যে তুমি সাব্বির, আমি চাকরি বলছি, বাকরি কিছু করো। তুমি এরকম নাটক করলে তখন আমার বাসায় তো রাজি হচ্ছেন, তুমি একটা Right. কিছু করো, Right. কোথাও ঢুকো। একটা তখন দেখলাম না, তার খুব আগ্রহ নাটকের প্রতি। আমি একটু টেনশনে পড়ে গেলাম, তাহলে আমি কি করব। আবার এদিকে আমার ডিসিশন এবং সাব্বিরের একটা ডিসিশন ছিল যে ফ্যামিলি ছাড়া আমরা বিয়ে করব না, করব না। যে পালিয়ে গিয়ে বিয়ে অসম্ভব, অথবা impossible। ধরেন অন্যভাবে আমার বিয়ে ফ্যামিলি লাগবে। ওকে, এইভাবে করব না, এটাও আবার দুজনের ভিতরে তখন আমি থিয়েটার, এর মধ্যে আমি লাক্স theatre। ফটোসুন্দর হওয়ার পরে আমি ঢাকা থিয়েটারে জয়েন করেছি, যে নাটক অভিনয়টা শেখার তো দরকার আছে, কোথা থেকে শিখব। তখন কামাল বায়েজিৎ নামের এক বড় ভাই ছিল ঢাকা থিয়েটারে। কামাল ভাইকে যে বললাম, কামাল ভাই গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি আছেন, হ্যাঁ, কামাল ভাইকে বললাম, কামাল ভাই আমি তো এই ছেলেটাকে পছন্দ করি, তো ও তো চাকরি বাকরি কিছু করতে চাচ্ছে না, নাটকের জন্য পাগল, আমি কি করব। বলে, চুমকি শোনো, ও যেটা করতে চাচ্ছে সেটা ওকে মনোযোগ দিয়ে করতে দাও, দেখবা ওখানেই ও ভালো করবে। সো ওকে বাধা দিও না, বাধা দিলে কিন্তু ঝামেলা। তারপর থেকে আমি আর কখনোই কিছু বলিনি, যাক কর। কিন্তু এদিকে ফ্যামিলিকে আমি রাজি করিয়েছি। আর ওর ফ্যামিলির আর আমার ফ্যামিলিতে হচ্ছে যে আমি তখন ওর ফ্যামিলিকে রাজি করাচ্ছিল না, আমি পারছিলাম। আমার বয়স তখন মাত্র কত হবে, 27, 26, বিয়ে যখন করছি তখন আমার বয়স 27 বছর। হ্যাঁ, ওই সময় তো 26-27 সময়, 27 বছর বয়স, 26-27 বছর বয়স। আমি কিছু করি না, শুধু নাটক করি। নাটক করে যেসব তখন যে টাকার পরিমাণ, সেটা দিয়ে আসলে একটা সংসার চালানো কিংবা ইয়ে করা, আদৌ নাটকে এটা রেগুলার বেসিসে আমি পাবো কিনা, কেউ দিবে কিনা, আমি এভাবে ইনকাম করতে পারবো কিনা, আমি আদৌ আমার মানে নাটকে আমাকে ডাকবে কিনা, কিছু তো সব তো আনসার্টেন। হ্যাঁ। এর মধ্যে আমাকে আমার ফ্যামিলি কেন বিয়ে দেবে, এই দেবে সে দেবে। কিন্তু আমি, আমার এক বড় ভাই আছে হাসিব ভাই বরগুনার, ও তো ওনাকে আমি বললাম যে হাসিব ভাই, আমি এইরকম একটা সমস্যা পড়ছে, আমাকে হেল্প করেন। কাউকে না কাউকে তো বলতে হবে যে আমি এখন পালাইতে পারতেছি না, এখানে আমি পালাবো না, আমাকে জানাইতে হবে। এটা আরেকটা, প্রথমত ফ্যামিলি একটা দেখতে গিয়েছি, এটা আমার মনে হয়েছে এটা গুড ডিসিশন। আর এই ডিসিশনটা আমাদের ভালো ছিল, এরপরে একা বিয়ে করব। তখন হাসিব ভাই আমার বড় ভাইকে বলেন, আমার বড় ভাই তার দুলাভাই, আমাদের বড় দুলাভাইকে বলেন, এবং একদিন বড় দুলাভাই আব্বাকে বলেন তখন। এবং আমাদের বাসায় একদম পুরো এরকমের সবাই মিলে বসা, আমি কর্নারে চুপ করে বসে আছি। মানে আমার কাছে মনে হচ্ছে আমি সবচেয়ে দাগি আসামি হিসাবে, হ্যাঁ, ফ্যামিলির, যে একটা ছেলে যার বয়স 26 বছর, সে কিছুই করে না, নাটক করে, সে এখন বিয়ে করবে, এটা তো আসামি। তা আসামির মতো আমি চুপ করে বসে রইলাম। আব্বা প্রচন্ড বিরক্ত, আব্বা খুবই রাগী ছিল, বলতেছে কিসের বিয়ে করবে, এ খাওয়াতে পারবে, বিয়ে করবে, টাকা পাবে কোথায়, সংসার চালাবে কি করে, এই করবে সেই করবে, হ্যাঁ আমি জানি না, আমি বিয়ের কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমি, আমার কাছে টাকা নাই, কিছু নাই, আমি কোথায় এর পালবো, এ বউ নিয়ে কোথায় হবে, কি না, আমি কিভাবে প্রপোজাল নিয়ে যাব, ছেলে তো কিছু করে না, হ্যাঁ এগুলো। তো এসে আমি যে অনেক কিছু হয়েছে, তারপর আমি আর কোনো কথা বলি না, কারণ আমি তো আসামি। তো এখন আমার কথা হচ্ছে কোনো না কোনোভাবে বিয়েটা জানে হয় এবং রাজি হয়, এইটুকু পর্যন্ত ওয়েট করা। তখন লাস্টে দুলাভাই বললো যে আচ্ছা, এখন ও যেহেতু এই জায়গা থেকে সরতেছে না, এখন তো একটা সিদ্ধান্ত আমাদের আসতে হবে। তো আজ যদি আল্লাহ চায় পরে আমরা সবাই সহযোগিতা করবো, কিছু একটা হবে, এই সেই ইনশাল্লাহ। তখন আব্বা বলে ঠিক আছে, তোমরা বিয়ে দিতে পারো, সমস্যা নেই, কিন্তু আমি কোনো বিয়ের খরচ দিতে পারবো না। ওর খরচ যদি ও করতে পারে বিয়ের, তাইলে ও বিয়ে করতে পারে। আমি তখন আস্তে উঠা দাঁড়াইলাম, মানে আসামি মনে করেন মাঝে মাঝে দাঁড়ায় না সিনেমা, দাঁড়াই বললাম যে আব্বা, আমার বিয়েতে আপনার কোনো টাকা দিতে হবে না, আমার বিয়ে আমি বিয়েটা করান আব্বা, আব্বা আমার বিয়েতে আপনার কোনো টাকা দিতে হবে না, আমার বিয়ের টাকা আমি নিজেই খরচ করব, আপনি শুধু আমার জন্য একটু দোয়া করেন। ওকে, এই শুধু আমার একটা কথা ছিল। এবং বিশ্বাস করেন, চুমকিও জানে, আমার ভাই বোনরা সবাই জানে। এবং আমি মনে মনে ভাবছি যে আল্লাহ, বিয়েটা জানি 2-3 মাসের ভিতরে না হয়, 5-6 মাস পরে জানি একটা সিদ্ধান্ত হয়, কিছু টাকা পয়সা জোগাড়, তাহলে কিছু টাকা পয়সা জোগাড়। আল্লাহর কি অশেষ রহমত, যেদিন এই ঘটনা ঘটে তার পরবর্তী থেকে 3 মাস 4 মাস 5-6 মাসের পরেই বিয়েটা অনুষ্ঠিত হয়েছে। এবং এর ভিতরে কোথা থেকে হু হু করে কাজ আসতে শুরু করলো, এই আসলো সেই আসলো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে, যেদিন আমার গায়ে হলুদ, সেদিন এক ভদ্রলোক ফোন দিল যে
সাব্বির ভাই আপনি কোথায়? আমার বোনের বাসা বনানী, তখন বনানী ওখানে গায়ে হবে, আমি বনানীতে, আমি বনানীতে আছি, আচ্ছা একটা আমরা একটা নাটক করবো, ওই নাটকের ব্যাপারে স্ক্রিপ্টটা দেবো, আপনি আসতে পারবেন? আমি কোথায়? বলে আমি বনানীতেই, ওই অফিসটা বনানীতেই ছিল, ইন্টারেক্টিভের একটা অফিস ছিল, চলে আসেন। তখন আমি বললাম যে আমি তো ভাবতেছি এখন আমি যাবো কি করবো কি, বলে যে আসেন আমরা অ্যাডভান্সটাও দিয়ে যাই আর স্ক্রিপ্টও দিয়ে যাই। আমি অ্যাডভান্স শোনার সঙ্গে সঙ্গে পুরো রিক্সা নিয়ে দৌড় ইন্টারেক্টিভে তো গেল, এবং সে আমাকে একটা স্ক্রিপ্ট দিল এবং আমাকে সে অ্যাডভান্স হিসাবে 8,000 টাকা দিচ্ছে ওই সময়। দেওয়ার পরে আমি বললাম যে ডেটটা এই, আমি ওই দিনকে আমার হলুদ কিংবা বিয়ে অত ফোকাস কিন্তু আমাদের বিয়ের অনুষ্ঠান করি নাই আমরা, যেহেতু আমি তো নিজের টাকা দিয়ে যত ছোট করে করা যায় আর কি, তো কেউ জানে না, ওনারাও জানে না, তা বলিও নাই যে আজকে আমার গায়ে হলুদ। আমি বললাম যে থ্যাংক ইউ, তাহলে আমরা তাহলে আমি সব কিছু মিলে 10 দিন পরে তাকে টাইমটা দিচ্ছি, কারণ হিসাব করে দেখলাম যে বিয়ে টিয়ে যাবে তারপরে, এবং সে রাজি হয়ে গেল। এবং সেই নাটক আজ পর্যন্ত কোনোদিন হয় নাই, ওই লোক আর কখনো যোগাযোগই করেনি, ফোনও করে নাই। বিয়ে তো বরকত, প্রথম কথা হচ্ছে এটা, বিয়ে সৌভাগ্যের প্রতীক। এবং আমার কাছে মনে হচ্ছে আমার বিয়ে এবং চুমকির সাথে আমার বিয়ে, এটা আমার জন্য অনেক ভাগ্যের হয়েছে। এবং শুধু এটা আমি বলবো না, 22 বছর ধরে সংসার করছেন ওনার সঙ্গে, ক্রেডিট মাস্ট গোস টু হার, অফকোর্স। আমি তো বলি ব্যাপারে কোনো সন্দেহ নাই। একটা চাল চুলোহীন ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত এরকম একটা ফ্যামিলি থেকে নেয়া এবং তার জায়গা থেকে নেয়া, তার অবস্থান থেকে নেয়া, ডেফিনেটলি শি প্রুভড। এবং আমি যখন বিয়েটা করে যাওয়ার, যখন আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি, মানে ওই ফিরানি নেয় না, তখন আমি মনে মনে ভাবতেছি যে হ্যাঁ আমার বিয়েটা আসলে আমার টাকা দিয়ে আমি করছি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমি এই 22 বছরের সংসার নিয়ে একটু শুনতে চাই। চুমকি অনেক বড় স্যাক্রিফাইস সংসারের জন্য, রাইট? এবং আপনি হ্যাপিলি সেটা করছেন। হ্যাঁ, মাঝে মাঝে রাগ হতো, হ্যাঁ, কারণ সাব্বির আমাকে কখনোই মানে বাসার ব্যাপার কখনো হেল্প করেনি, এখন পর্যন্ত না, এখন পর্যন্ত সে আমাকে কখনো হেল্প করে না। মানে লাইক বাসার ব্যাপার বলতে কি, মানে এই বাচ্চাকে স্কুলে দেওয়া, স্কুল থেকে মাঝে মাঝে বাজার করা, ও করে অন্য অন্য কাজ, বাইরের একটা পাসপোর্ট করতে হবে সেটার দায়িত্ব, কিংবা আমরা দেশের বাইরে যাব সেটার ভিসা করানো, যে সব প্রসেসিং ওগুলোই সাব্বির আবার সব করছে। বাট ঘরের যে জিনিসগুলি ওগুলি একেবারেই আমি করতে করতে এখন এমন অভ্যাস হয়ে গেছে যে সাব্বিরকে দিয়ে যদি বাজার কখনো করাই আমি সেটা শান্তি পাই না, মনে হয় আমারটা আমি করে থাকুক। বাট একটু যদি ইকোনমিক জায়গা থেকেও যাই, মানে দিন শেষে মানি ফ্যাক্টস এবং সংসার ম্যানেজ করতে বলেন, স্বপ্ন দেখা বলেন, স্বপ্ন না দেখা বলেন, সব কিছুতেই আপনি যে ফ্যামিলি থেকে বিলং করেন সেখান থেকে এসে সাব্বির ভাইয়ের যে ক্যারিয়ার, বেসিক্যালি আমরা যদি বলি অ্যাক্টিং ক্যারিয়ারটা তো খুবই আনস্টেবল একটা ক্যারিয়ার, একদম কিছুদিন পয়সা আছে তো কিছুদিন নাই। হাউ ডু ইউ ম্যানেজ, আপনি কিভাবে ম্যানেজ করেছেন? হয়ে গেছে। আর আমি তাহলে একটা কথা বলি, আমার চাহিদা খুব কম, একেবারেই কম। তারপরে আমার মাথার উপর আমার একটা বড় বোন আছে, ওকে, যে ছায়ার মতো আমাকে আগলে রেখেছে বিয়ের আগে থেকে এখন পর্যন্ত। ওকে, আমার আপন বড় বোন, টাকা হোক কাপড় হোক, আমি তো আমার কাপড় কিনিই না, মেকআপের জিনিস আমি আমার টাকায় কিনিই না, সব বোন। ওকে, তো ওই সাপোর্টটা সামহাও ওখান থেকে ছিল, অনেক সাপোর্ট। আরেকটা যেটা প্রথমে বললাম যে আমার চাহিদা কম, একেবারে মানে হলে হলো, না হলে নাই। আমি একটু ভালো থাকতে চাই, আমি যেটা চাই সেটা হচ্ছে একটু ভালো ব্যবহার, দ্যাটস ইট। খাওয়া দাওয়ার ব্যাপারও আমার কোনো ই নাই যে আমার এইটাই খেতে হবে, এই ভালো খেতে হবে, মানে ওরকম না, আমার একটা হলেই হলো। যে কারণে আমি এই 21 বছর টেনে নিয়ে আসতে পেরেছি, এবং আপনি টানতেই থাকবেন, ইনফ্যাক্ট আমরা সেটা বিলিভ করি। আমরা ইনশাআল্লাহ আমরা যেটা দেখি সংসার ভাঙার ক্ষেত্রে বা যে কোনো সম্পর্ক ভাঙার ক্ষেত্রে, আল্লাহ না করুক, সবচাইতে বড় যে ইস্যুটা কাজ করে ট্রাস্ট ইস্যু, রাইট? সাব্বির যেহেতু একটা মিডিয়াতে ক্যারিয়ার করছে, সো আপনার জায়গা থেকে কতটুকু? আমি সাব্বিরকে এই ব্যাপারে পুরো ট্রাস্ট। সাব্বিরের জায়গা থেকে শুনতে আপনি সবসময় মেন্টালি রিল্যাক্স থাকতেন এই জায়গাটাতে, লাইক আমি মুখ অ্যাক্ট্রেস সাথে আমার নামে কোনো স্ক্যান্ডাল হলো না, আমি আমার এবং আমার কখনো কেউ একটু বললেও সেটা আমি আমার কোঅ্যাক্ট্রেসদের সঙ্গে এরকম ফিল করি না কখনো যে সাব্বিরের এই ধরনের কখনো নেশা আছে, কিংবা আমি বলবো কি সাব্বির কোনোদিনই হয় না যে
আড্ডা দেওয়া কাজের পরে, ওকে ও বাসায় চলে আসে। আমি হোম সিক টাইপের, ওকে মানে আমার কাজ যে শেষ আমি কারণে আমার বাসা। কখনো বলা হয়নি, যেমন আমি কোথাও মাঝে গিয়ে মাঝে আড্ডা মারা। বলতাম যে তুমি আড্ডা না দিলে তুমি কাজের ভালো কাজের পাবা কোথায়? মানে যেটা হচ্ছে আমাদের মিডিয়াতে তো এটা আছে যে আড্ডা দিলা সম্পর্ক তৈরি সম্পর্ক হলো, তৈরি একজন হলো, অপর হলো, right? মানে পিয়ার, এই পিয়ারটা আমার একদমই শুরু থেকে এরকমের নাই। বাট যেটা হচ্ছে যে আমি কোথাও গেলে কিংবা কোথাও বসলে গল্প করতে আমার ভালো লাগে, পছন্দের মানুষ, জমাতে পারে না না পছন্দের মানুষ হলে আমি কথা বলে মজা পাই। তো এটা হচ্ছে ইয়ে। আর এই তো আর কি বললেন? মানে সেটাই বলছিলাম যে লাইক আপনাকে নিয়ে কোনো ধরনের কোনো আর হচ্ছে যে শঙ্কার আমি মধ্যে- আমি যেসব কোয়ার্টিস্টদের সঙ্গে কাজ করেছি ম্যাক্সিমাম, তাদের সবার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ওকে কখনোই আসে না একটা দুইটা মানুষ মগজে তো নানান রকমের ক্রিয়া হয় না। আমি যখন শুটিংয়ে যেতাম আমার মাথার ভিতরে কখনোই এই যে কোয়াক্ট্রেস কিংবা যেসব নারী সহশিল্পীরা ছিলেন, আমার মাথার ভিতরে কখনো একটা অন্য চিন্তা নিয়ে কখনো কথা বলা করা, দুষ্টমির ছিল দুষ্টমি করতেছি, কথা বলতেছি, কাজ করতেছি, শুটিংটা করতেছি, এটা মানে আমি কখনোই না টিল টুডে। মানে আমি চেষ্টা করেছি রেসপেক্ট করার জন্য তাদেরকে, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমার কোয়ার্টিস্টের সঙ্গে আমার স্ক্যান্ডাল কেন হবে, বরঞ্চ আমার কোয়ার্টিস্ট যারা তারা আমাকে নিয়ে বলবে যে হ্যাঁ মীর সাব্বিরের সঙ্গে যতদিন কাজ করেছি, এটা সবাই বলে। এই কথাটা আমি শুনলে আমার তখন মনে হয় যে আমার যে এতদিনের চলাফেরা কিংবা আমার ফ্যামিলি, আমার আব্বা আরো একটা কথা বলছিল যখন সে দেখলো যে ছেলেকে আর আটকানো যাবে না, সেই দিনকার একটা কথা বলছিল যে সাব্বির এই যে মিডিয়ামে তুই আছিস কিংবা যেখানে কাজ করবি, এটা কিন্তু একটা সুতার মতো জায়গা, তো সুতার উপরে হাঁটবি, সম্ভাবনা আছে, কিন্তু সাবধান থাকিস সুতা থেকে যেন পড়ে নিচে না যাস। তা আব্বার এই কথাটা আমার মাথার ভিতরে সবসময় কাজ করে যে সুতা মানে কি? সুতা মানে তো আসলে সুতা না, সুতা মানে হচ্ছে এই যে আমাদের বিশ্বাস অবিশ্বাস, স্ক্যান্ডাল, এটা সেটা প্ররোচনা করা, একে ছোট করা, প্রতিহিংসা, তারপরে বিদ্বেষ, এই সব কিছুই তো আসলে সুতা। এক্স্যাক্টলি। সাব্বির ভাই, আমাদের সময়টা শেষ, আমরা একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই মিনিটের মধ্যে। সেটা হচ্ছে যে চুমকির সবচেয়ে বেস্ট গুণটা কি, যেটা আপনি এক চোখ বন্ধ করলেই বলে দিতে পারেন? পাশে থাকার মতো একটা মানুষ। মানে কারণ এই পৃথিবীতে যা কিছুই ঘটনা ঘটে পাশে থাকার মানুষটাই ঘটায়। ওকে, কানের পাশে যে মানুষটি থাকে তার উপরে যদি বিশ্বাস থাকে তাহলে এই পৃথিবীতে চলতে আর সমস্যা নেই। সেম কোশ্চেন আপনার জন্য। সততা, অনেস্টি, দ্যাটস আ বিগ 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 মানে কমপ্লিমেন্ট। হাজব্যান্ডের জায়গা থেকে আপনি অনেক লাকি, ডেফিনেটলি আমি বলবো, এবং একই সাথে আপনিও অসাধারণ। কারণ একটা সংসার আসলে আমরা যেটা পড়ি আমাদের লোকসাহিত্য বলেন বা আমাদের পড়াশোনার জায়গাতে, সংসার সুখের হয় রমণীর গুণে। পরের লাইনটা আসলে ওভাবে প্র্যাকটিস করে না, সেটা হচ্ছে গুণবান স্বামী যদি মিলে তার সনে, কিন্তু পরের লাইনটা আমরা ওইভাবে প্র্যাকটিস করি না বলে আমরা ওই রমণী পর্যন্তই আটকে আছে আর কি। এই হলো বিষয়। সংসার সুখের হয় রমণীর গুণে, তারপর কি যদি গুণবান স্বামী যদি মিলে তার সনে, কিন্তু যদি গুণবান স্বামী মিলে তার সনে, স্বামী যদি বউয়ের কথা শুনে। শোনেন না ভাই, আপনার বউ যদি পারফেক্ট হয় আপনার শুনতে সমস্যা কোথায়? তুমি আমার কথা শোনো না বোন বোন। অনেক ভালো থাকেন আপনারা। না, দোয়া করবেন আমাদের জন্য। আর দর্শকদের কাছে আমাদের চাহিদা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমার ক্যারিয়ার 25 বছরেরও অধিক সময় অন স্ক্রিনে, জি, এবং নানান চরিত্র অভিনয় করেছি, নানান চরিত্র অভিনয় করছি। তো আর সংসার, আমার 2 সন্তান, স্ত্রী, পুত্র, মানে 2 পুত্রদের নিয়ে আমরা আছি। আমাদের জন্য সবাই যেন দোয়া করবেন, ভালো থাকতে পারি এইভাবেই যেন আমাদের জীবন পার করে দিতে পারি, নিশ্চয়ই, সততার সঙ্গে। নিশ্চয়ই। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আগাম অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম।